হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে আবার চলে এলাম ঘাটশিলার পার্ট 2 এর ভিডিও নিয়ে। যারা যারা আমার পার্ট 1 এর ভিডিও এখনও দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর যারা যারা নতুন আমার এই ভিডিও দেখছো, তারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগের দিনের আবহাওয়ার পরিবর্তন হওয়ায় আমাদের হোটেলে ফিরে আসতে হলো। পরের দিন আমরা সকাল 6:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাকি সাইট সিন দেখতে। অটো দাদা সময় মতো চলে এসেছিল। প্রথমে আমরা গেলাম রাতমোহনা। এই রাতমোহনা তোমরা চিত্রকূটের সাথে দেখে নিতে পারো। আগের দিন আমাদের দেখা হয়নি, তাই এখান থেকেই শুরু করলাম। এই জায়গায় রাতমোহনা ও সুবর্ণরেখা নদীর মিলনস্থল। এই সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের পিচকার থেকে উৎপত্তি, আর এই নদীর গন্তব্য হল পশ্চিম মেদিনীপুর থেকে উড়িষ্যার বালাসর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। রাতমোহনা দেখে আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। তার আগে সকালে ব্রেকফাস্টটা করলাম গুলগুলা দিয়ে। এটি এখানকার একটি প্রচলিত খাবার, খুবই টেস্টি আর ইয়াম্মি একটা খাবার। ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছালাম সিদ্ধেশ্বরী শিব মন্দির। প্রায় 400 ফুট ওপরে এই মন্দির রয়েছে। চারিদিকে শাল সেগুনের গাছ, আর মাঝখানে পাহাড় ভেঙে ওঠার একটা আলাদাই অনুভূতি। আর হ্যাঁ, 400 ফিট পাহাড় ভেঙে ওঠাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। পাহাড়ের একদম চূড়ায় শিব মন্দির রয়েছে। তোমরা চাইলে পূজারি দিয়ে পুজোও দিতে পারো। পূজারি এই 400 ফিট পাহাড় ভেঙে ওপরে যায় পুজো দিতে। আর এই পাহাড়ের ওপরে মন্দিরের চারিপাশের ধারে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে সুবর্ণরেখা নদীকেও আমরা উপর থেকে দেখেছি। সে এক অপরূপ দৃশ্য, যা নিজের ভাষায় প্রকাশ করা যায় না। এর পরের গন্তব্য ফুলডুঙ্গি। আমরা এখানে যখন এসে পৌঁছালাম তখন প্রায় ঘড়িতে 11টা বাজে। সূর্যের আলো আর পাখির কিচিরমিচির আওয়াজ শাল সেগুনের ঘিরে থাকা ফুলডুঙ্গির রূপ একটা আলাদাই অনুভূতির সৃষ্টি করে। আমরা লাল মাটির পথ ধরে এগিয়ে গেলাম। পাহাড়ের চূড়াটি চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা ও শাল ও সেগুন এবং বিভিন্ন অজানা গাছ দিয়ে ঢেকে গেছে। শোনা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পাহাড়ে বসেই বিভিন্ন উপন্যাস লিখেছেন, আর এই চারিদিকের মনোরম প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হয়ে তিনি আরণ্যক নামক উপন্যাসের রচনা করেছিলেন। এই পাহাড়ের চূড়াতেই দোল পূর্ণিমার পর থেকেই সাঁওতাল আদিবাসীদের বাহা উৎসব শুরু হয়। আমাদের পরের গন্তব্য ধারাগিরি জলপ্রপাত। রাস্তায় যেতে যেতে কিছু মন্দির দর্শন করলাম, যেমন বৈষ্ণব দেবী, রুক্মিণী মন্দির। অবশেষে এসে পৌঁছালাম ধারাগিরি। এই ধারাগিরি ঝাড়খণ্ডের একটা ছোট্ট জলপ্রপাত। 20 ফুট উঁচু এই জলপ্রপাত গ্রামীণ এলাকা দিয়ে ঘেরা, যা এখনও শহরের আবহাওয়া থেকে অনেকটা দূরে। এখানে তোমাদের ট্যুরিস্ট গাইড নিতে হবে। সাধারণত স্থানীয়রাই এই গাইডের কাজ করে। মাত্র 50 টাকায় তারা পুরো এলাকাটা সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। এই জলপ্রপাত দেখতে হলে পাহাড়ের চূড়ায় ট্রেকিং করে যেতে হবে। যত ভিতরে যাবে তত নিস্তব্ধ ও নিঝুম একটা পরিবেশ পাবে।
চারিদিকে ঝিঝি পোকার ডাক, পাখির কিচিরমিচির শুনে এগিয়ে যেতে হবে। এখানে আমরা গরমকালে যাওয়ায় জলপ্রপাত দেখতে পাইনি। জলপ্রপাত দেখতে হলে বৃষ্টির সময় আসতে হবে, কিন্তু জলপ্রপাতের দেখা নাও পেলে চারিদিকে শান্তময় পরিবেশে আমাকে মুগ্ধ করেছে। এখানকার আদিবাসীদের জীবনযাপন খুবই সাধারণ এবং কষ্টকর, তাও তাদের মুখের হাসি দেখলে তা মনে হয় না। তারা জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে আর এই গাইডের কাজ করে জীবিকা নির্বাহ করে। তাই তোমাদের কাছে অনুরোধ, এখানে যাওয়ার আগে কিছু খাবার কিনে নিয়ে গেলে ওখানকার বাচ্চাদের হাতে তুলে দিতে পারো, ওরাও খুশি হবে। ধারাগিরি দেখে আমরা চলে এলাম বুরুডি লেক। এই লেকে তোমরা চাইলে বোটিং করতে পারো। এখানকার আদিবাসীদের হাতে দেশি মুরগির কষা রান্না খেতে কিন্তু বাদ দিও না। লাঞ্চ শেষ করে কিছুটা সময় এই লেকের ধারে কাটিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন ঘড়িতে 2:30। হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে আমরা গেলাম সুবর্ণরেখা নদীর ধারে। সেখানে সূর্য ডোবার অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম।